আজকে আমরা এমন একটা ওয়েব সিরিজ দেখতে চলেছি যেখানে জীবন বাজি রেখে খেলতে হয়, আর সেখানে জিততে পারলে শত কোটি কোটি টাকা পুরস্কার পাওয়া কোনো ব্যাপারই না। আর সেখানে জিততে না পারলে তার শাস্তি হিসেবে রয়েছে নিশ্চিত মৃত্যু। আর এই জীবন মরণ গেমের নাম হলো স্কুইড গেম। তাহলে চলুন দেখা যাক এই ওয়েব সিরিজটি। গল্পের শুরুতে আমাদেরকে জি হুংকে দেখানো হয়। জি হুং 10 বছর আগে নিজের চাকরি হারিয়েছে। এখন সে একটি ড্রাইভারির চাকরি করে, এজন্য তার অনেক টাকা ঋণ হয়ে গেছে। এজন্য তার স্ত্রী তাকে 3 বছর আগে ডিভোর্স দিয়েছে। এখন সে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। এরপর থেকে সে তার মায়ের কাছেই থাকে। আর তার 10 বছরের একটি মেয়েও আছে। মেয়েটিও তার স্ত্রীর সাথেই থাকে। জি হুং মাঝে মধ্যেই তার সাথে দেখা করতে যায়। আর আজ হলো জি হুংয়ের মেয়ের জন্মদিন। এজন্য তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে তার মেয়েকে আজকে যেন ভালো কোনো জায়গায় নিয়ে ডিনার করায়। কিন্তু জি হুংয়ের জুয়া খেলার খুব বাজে একটা নেশা ছিল। এজন্য তার মা যখন ঘর থেকে বের হয়, সে তার মায়ের এটিএম কার্ডটি চুরি করে নেয়। সে ওই কার্ডে থাকা সমস্ত টাকা তুলে নেয়। তারপর সে জুয়া খেলতে ঘোড়ার রেসে চলে যায়। আর সেখানে সে বেশ কিছু টাকা জিতেও যায়। আর এত টাকা জিতার পর সে বেশ খুশি হয়ে যায়। সে কাউন্টারে থাকা মেয়েটিকে একটি নোট এমনিতেই দিয়ে দেয়। কিন্তু ওই টাকাগুলো নিয়ে বাইরে বের হওয়ার পর জি হুং দেখতে পায় বেশ কিছু লোক তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। আর তাদেরকে দেখে সে তাড়াতাড়ি পালাতে শুরু করে। আসলে জি হুং আগে ওই লোকগুলোর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, যেগুলো সে কোনোভাবেই পরিশোধ করতে পারছিল না। সেজন্য সে এখন তাদেরকে দেখার পর ছুটে পালাতে থাকে। সেখান থেকে পালানোর সময় রাস্তায় একটি মেয়ের সাথে সে ধাক্কা খায়। সে মাটিতেই পড়ে যায়, কিন্তু সে ওখান থেকে উঠে কোনো মতে বাথরুমে এসে লুকিয়ে পড়ে। ওই লোকগুলো জি হুংয়ের পেছন পেছন বাথরুমেও চলে আসে এবং তাকে ধরে ফেলে। জি হুং ধরা পড়ে যাওয়ার পর বলে, আজ আমার কাছে অনেক টাকা আছে, আমি তোমাদের সমস্ত দেনা পরিশোধ করে দেব। কিন্তু এটা বলার পর সে যখন তার পকেটে হাত দেয়, তখন সে দেখতে পায় তার ঘোড়ার রেসে সে তার সকল টাকা পকেট কেটে নিয়ে গেছে। তারপর সে বুঝতে পারে একটু আগে যে মেয়েটির সাথে তার ধাক্কা লেগেছিল, সে পড়ে গিয়েছিল, হয়তো ওই মেয়েটি তার টাকা মেরে দিয়েছে। আর এখন তার কাছে কোনো রকম টাকা না থাকার কারণে জি হুং বাধ্য হয়ে তাদের কাছে আরও 1 মাস সময় চেয়ে নেয়। কিন্তু তাকে তারা 1 মাস সময় দেওয়ার বিনিময়ে ওই লোকগুলো জি হুংকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নেয়। চুক্তিপত্রে লেখা ছিল আপনি যদি 1 মাসের মধ্যে তাদের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে তারা জি হুংয়ের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে নিজেদের টাকা তুলে নেবে। আর এরপর জি হুং সেই রিসিপশনিস্টের কাছে ফিরে আসে, বলে সে একটু আগে একটি নোট টিপস দিয়েছিল, নিজের মেয়েকে জন্মদিনে গিফট দেওয়ার জন্য রিসেপশনিস্টের কাছ থেকে টাকাটি ফেরত নেয়। এরপর সে মেয়েকে নিয়ে একটি সস্তা রেস্টুরেন্টে ডিনার করতে নিয়ে যায়। তার মেয়েটি বলে, আমার সৎ বাবা তো আমাকে বড় একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে, কিন্তু তাও তোমার সাথে থাকতে আমার ভালোই লাগে। আর এটা শুনে জি হুং অনেক খুশি হয়। ডিনার করার পর সে তার প্রাক্তন স্ত্রীর কাছে মেয়েকে দিয়ে আসে। এখান থেকে বাড়ি ফেরার সময় সে অল্পের জন্য তার ট্রেনটি মিস করে ফেলে। এজন্য সে স্টেশনে বসে তার ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তার পাশে একটা সেলসম্যান আসে। সেলসম্যান বলে, আমি আপনার সাথে একটা খেলা খেলতে চাই, আপনি যদি জিততে পারেন তাহলে প্রতিবার জেতার জন্য আমি আপনাকে 10,000 ইউএন করে দেব, আর আপনি হেরে গেলে এই টাকাটি আপনি আমাকে ফেরত দেবেন। যেহেতু জি হুংয়ের প্রচুর টাকার দরকার ছিল, তাই সে এই খেলায় রাজি হয়ে যায়। এই খেলা দক্ষিণ কোরিয়ায় বাচ্চাদের একটি খেলা ছিল, এজন্য সে খুব খুশি হয়ে খেলাটি খেলতে শুরু করে। খেলাটি শুরুর প্রথম থেকেই সে একটানা হারতে শুরু করে। হেরে যাওয়ার পর ওই লোকটাকে দেওয়ার মতো কোনো টাকাই তার কাছে ছিল না। তখন সে সেলসম্যানকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে টাকাগুলো অন্যভাবে শোধ করতে পারেন। আর এটা বলে উনি জি হুংকে একটা চড় মারে আর বলে, এখন থেকে আপনি যতবার হেরে যাবেন ততবার আপনি চড় খাবেন। জি হুং এই কথাতেও রাজি হয়ে যায়। বেশ কিছুক্ষণ এই খেলাটা খেলার পর জি হুং শেষের দিকে ওই সেলসম্যানের কাছ থেকে অনেক টাকা জিতে যায়। আর এই টাকাটা জিতার পর সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওই লোকটি জি হুংয়ের হাতে একটি কার্ড দিয়ে বলে, তুমি যদি এরকম ছোট ছোট গেম খেলে অনেক টাকা জিততে চাও, তাহলে তুমি এই কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। কিন্তু জি হুং তার কথায় রাজি না হয়ে বাসায় চলে যায়। আর ঘরে এসেই সে তার মাকে সংসার চালানোর জন্য কিছু টাকা দিয়ে দেয়। তারপর তার মা তাকে বলে, এইটুকু টাকা দিয়ে কিচ্ছু হবে না, তোমাকে আরও অনেক বেশি টাকা রোজগার করতে হবে, কারণ তোমার মেয়ে পরের বছর আমেরিকা চলে যাবে, কারণ ওর সৎ বাবার আমেরিকায় একটি চাকরি হয়েছে। আর তারা যদি একবার এখান থেকে চলে যায়, তাহলে আর জীবনেও নিজের মেয়েকে তুমি ফিরে পাবে না। আর এখন যদি তুমি নিজের মেয়েকে ফেরত পেতে চাও, তাহলে তোমাকে আদালতে প্রমাণ করতে হবে যে তোমার মেয়েকে রাখার জন্য তোমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা রয়েছে। এই কথা শুনে জি হুং একটু চিন্তায় পড়ে যায়। আর সে টাকা উপার্জনের জন্য
সেই সেলসম্যানের দেওয়া কার্ডের নাম্বারে যোগাযোগ করে। কিছুক্ষণ পর তার জন্য তার বাড়ির সামনে একটি গাড়ি চলে আসে তাকে নেওয়ার জন্য। গাড়িতে ওঠার পর তাকে বিশেষ এক গ্যাস দিয়ে অজ্ঞান করে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। জিহুংয়ের জ্ঞান ফিরতেই সে দেখতে পায় তাকে একটা বিশাল হল ঘরে রাখা হয়েছে। তার মতো পোশাক পরা অনেক লোককে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। এখন এই জায়গায় সর্বমোট 456 জন লোক ছিল। এদের সকলের মধ্যে মিল ছিল, এরা সবাই খুবই দ্বিধার মধ্যে ছিল। সবাই দ্বিধা থেকে মুক্তি পাওয়ার জন্য এই গেম খেলতে চলে এসেছে। জিহুংয়ের চোখ পড়ে এক বৃদ্ধ লোকের উপর। তার জার্সি নাম্বার ছিল 001। জিহুং বৃদ্ধ লোকটিকে বলে, আপনার এত বয়স হয়ে যাওয়ার পরেও আপনি এই গেমে আসছেন কেন? আপনার এখানে আসা উচিত হয়নি। এখানে আসার জায়গায় আপনার নিজের পরিবারের সাথে থাকা উচিত ছিল। তখন ওই বয়স্ক লোকটি জিহুংকে বলে তার কোনো পরিবার নেই, তার মাথার পিছনে একটি টিউমার আছে। এই কারণে সে মাঝে মাঝে কিছু জিনিস ভুলে যায়। সে টিউমারের জন্যই সে অল্প কিছুদিনের মধ্যে মারা যাবে। আর এই ঘরের মধ্যে সমস্ত লোক বুঝতে পারছিল না তাদেরকে এখন কি করতে হবে। তখন দেখা যায় তাদের মাঝখান থেকে জ্যাং নামের এক ছেলে সোবিয়ক নামের এক মেয়ের সাথে ঝামেলা লাগিয়ে দিয়েছে। এক সময় তারা দুজন একই সাথে কাজ করত, কিন্তু পরবর্তীকালে নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কারণে তারা দুজন আলাদা হয়ে যায়। আর এতদিন পর তারা একে অপরকে দেখতে পেয়ে তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। জিহুং একটু খেয়াল করে দেখতে পায় সোবিয়ক নামক সেই মেয়েটি ছিল জিহুংয়ের ঘোড়ার রেসে জেতা সমস্ত টাকা চুরি করে নিয়েছিল। আর এজন্য জিহুং সেই ঝামেলার মধ্যে ঢুকে সেও নিজের টাকা ফেরত চাইতে শুরু করে দেয়। কিন্তু তখনই দেখা যায় ঘরের ভিতর বেশ কিছু মাস্ক পরা লোক ঢুকে পড়ে। তারা এই জায়গার কর্মচারী ছিল। তাদের কাজ ছিল এই জায়গাটা দেখাশোনা করা এবং এই খেলাটিকে পরিচালনা করা। এখানে তাদের মুখ এবং শরীর পুরোপুরি ঢাকা ছিল। তখন ওই মুখোশ পরা লোকগুলো সবাইকে জানায়, তোমাদেরকে 6টি দিনে 6টি আলাদা আলাদা গেম খেলতে হবে। আর যে এই 6টি খেলায় জিতে যাবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। এখন তোমরা সবাই যদি এই গেমটাকে খেলে অনেক টাকা উপার্জন করতে চাও, তাহলে তোমাদেরকে নিজের ইচ্ছায় একটা চুক্তিপত্রে সই করতে হবে। সেই চুক্তিপত্রে খেলার 3টা নিয়ম ছিল। 1 নাম্বার নিয়ম ছিল কোনো খেলোয়াড়কে নিজ ইচ্ছায় এই খেলা ছেড়ে বের হতে পারবে না। দ্বিতীয় নিয়ম ছিল যদি কোনো খেলোয়াড় খেলতে না চায় তাহলে তাকে এলিমিনেট করা হবে বা গেম থেকে বাদ দেওয়া হবে। 3 নাম্বার নিয়মটি ছিল এখানে মেজরিটির কথা বেশি শোনা হবে, অর্থাৎ বেশিরভাগ প্লেয়ার যেটা চাবে সেটাই হবে। এরপর দেখা যায় ওখানে থাকা সব প্লেয়ারগুলোই নিজ ইচ্ছে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে দেয় এবং সেই খেলার জন্য স্বাক্ষর করে। আর দেখা যায় ভিতরে একটা কন্ট্রোল রুম, সিসিটিভি ক্যামেরার দ্বারা ওই সমস্ত প্লেয়ারদের উপর নজর রাখা হচ্ছে। আর ওইখানে সব এমপ্লয়ীদের যে বস ছিল তার নাম হচ্ছে ফ্রন্টম্যান। আর তার পোশাক এখানে সবার থেকে আলাদা। তিনি একটি বিশেষ ধরনের মাস্ক ও পোশাক পরেন। তো প্রথম খেলার জন্য সমস্ত প্লেয়ারকে একটি বড় মাঠে নিয়ে আসা হয়। আর ওই মাঠে যাওয়ার পর জিহুং নিজের বন্ধু সুং হুকে দেখতে পায়। তাকে এই জায়গায় দেখতে পেয়ে সে খুবই অবাক হয়ে যায়, কারণ সুং হু খুব ছোটবেলা থেকেই খুব মেধাবী একজন ছাত্র ছিল। এখন জিহুং হুকে বলে, আমি শুনেছিলাম তুমি আমেরিকায় অনেক বড় কোম্পানিতে চাকরি করো আর খুব ভালো বেতন পাও, তাও তুমি এখানে কি করছো? এটা শুনে সুং হু বলে, আমরা এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওই খেলাটি শুরু হয়ে যায়। আর ওই খেলাটির নাম ছিল রেড লাইট গ্রিন লাইট। এই খেলার নিয়ম ছিল খুবই সহজ। সমস্ত প্লেয়ারগুলো মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে থাকবে, মাঠের অপর প্রান্তে একটি পুতুল দাঁড়িয়ে থাকবে। আর এই খেলার নিয়ম হলো ওই পুতুলটি যখন সামনের দিকে ফিরে গান করবে তখন এই সমস্ত প্লেয়ারকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। যখনই ওই পুতুলটি গান করা বন্ধ করে তাদের দিকে তাকাবে তখনই এদের সবাইকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তখন কোনো প্লেয়ার কোনোভাবেই কোনো নড়াচড়া করতে পারবে না। গান বন্ধ হওয়ার পর কোনো প্লেয়ার যদি একটুখানি নড়াচড়া করে তাহলে তাকে এই খেলা থেকে এলিমিনেট করে দেওয়া হবে। সবাইকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই মাঠে থাকা ফিনিশ লাইনটি পার করতে হবে। আর কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিনিশ লাইনটি পার করতে না পারে তাহলে তারাও এই গেম থেকে হেরে যাবে। এবং কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হয়ে যায়। ওই পুতুলটি গান গাওয়া শুরু করলে সবাই আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। যখনই পুতুলটি গান বন্ধ করে পিছনে তাকায় তখনই সবাই থেমে যায়। ওখানে থাকা একটি ছেলে একটুখানি নড়ে গিয়েছিল আর তখনই বিশাল জোরে একটা গুলির শব্দে আওয়াজ আসে। আর যে ছেলেটা ওখানে একটুখানি নড়ে গিয়েছিল তাকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়। এটা দেখে বাকি সমস্ত প্লেয়ারগুলো ভয়ে বাইরের দিকে পালাতে শুরু করে। কিন্তু খেলার নিয়ম অনুযায়ী তখনও রেড লাইট ছিল, অর্থাৎ তখনও কেউ নড়াচড়া করতে পারবে না। সেজন্য যে কয়জন খেলোয়াড় সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তাদের প্রত্যেককে সেখানে গুলি করে মেরে ফেলা হয়, যেটা দেখে বাকি সমস্ত খেলোয়াড়রা খুবই ভয় পেয়ে যায়। আর তারা খুব ভালোভাবেই বুঝতে পারে এখানে খেলাটা এতটাও সোজা না। এই খেলা থেকে যে সমস্ত খেলোয়াড় বাদ হয়ে যাবে তাকে পুরোপুরি মেরে ফেলা হবে। তার মানে হলো তাদেরকে বেঁচে ফিরতে হলে তাকে এই খেলাটি জিততে হবে। আর সেজন্য সবাই আস্তে আস্তে খুবই সাবধানতার সাথে নিয়ম মেনে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। দেখা যায় যে সমস্ত প্লেয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে
ওই ফিনিশ লাইনটি পার করতে পেরেছিল তারা এই খেলাটি জিতে গেছে। আর যারা সময়ের মধ্যে ওই ফিনিশ লাইনটি পার করতে পারেনি তাদের সবাইকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়। এরপর দেখা যায় ওখানে মারা যাওয়া সমস্ত প্লেয়ারগুলোর লাশগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। এখন প্রথম খেলা শেষ হয়ে যাওয়ার পর ওখানে 456 জন খেলোয়াড়ের মধ্যে 255 জন খেলোয়াড় মারা গিয়েছিল, আর এখন শুধুমাত্র 201 জন প্লেয়ার বেঁচে ছিল। আর এখন যারা এই খেলায় বেঁচে এসেছিল তারা প্রত্যেকে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, কারণ কেউ জানতো না এই খেলায় হেরে গেলে তাদেরকে মেরে ফেলা হবে। সেজন্য তারা এখন এই খেলা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যেতে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই তাদের ঘরের মধ্যে সেই মুখোশ পরা লোকগুলো চলে আসে। যেহেতু এই খেলার 3 নম্বর নিয়ম অনুযায়ী বেশিরভাগ খেলোয়াড় যেটা চাইবে এখানে সেটাই করা হবে, সেই জন্য কতজন এখান থেকে চলে যেতে চায় আর সেখানে কতজন থাকতে চায় সেটা দেখার জন্য সেখানে একটা ভোটের ব্যবস্থা করা হয়। এবার ওই মুখোশ পরা লোকগুলো ভোট শুরু করার আগে বলে, আমি আপনাদের কিছু দেখাতে চাই, এখন অবধি আপনারা এই খেলায় কত টাকা জিতেছেন। আর এরপর ওই ঘরের উপরে থাকা একটা বিশাল কাচের জার ঝুলানো ছিল, আর আস্তে আস্তে ওই জারের অর্ধেকের বেশি অংশ টাকা দিয়ে ভর্তি করা হয়। আর এখানে এত টাকা একসঙ্গে দেখে প্রত্যেক খেলোয়াড়ই খুবই অবাক হয়ে যায়। এরপর ওই মুখোশ করা লোকগুলো বলে এখানে থাকা প্রত্যেক প্লেয়ার 100 মিলিয়ন সাউথ কোরিয়ান ইউন জিততে পারবে। খেলার প্রথম রাউন্ডে যেহেতু 255 জন মারা গিয়েছে তাই এখানে তাদের ভাগের টাকা অর্থাৎ 25.5 বিলিয়ন ইউন দেওয়া রয়েছে। এটা বাংলাদেশি টাকা 182 কোটি টাকার কাছাকাছি। এখন যদি তারা এই খেলাটি বন্ধ করে এখান থেকে চলে যায় তাহলে এই সমস্ত টাকা মৃত খেলোয়াড়দের পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আর যদি সবাই এখানে খেলতে চায় তাহলে যে শেষ মানুষটা এখান থেকে জিতে বের হবে সে পুরস্কার হিসেবে 45.6 বিলিয়ন ইউন জিতে যাবে, যা বাংলাদেশি টাকায় 321 কোটি টাকার কাছাকাছি। আর এটা বলার পর সেখানে ভোট শুরু হয়ে যায়, কিন্তু সেখানে এতগুলো টাকা একসঙ্গে দেখার পর অনেক খেলোয়াড়ই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। আর এখন তারা যেভাবে হোক নিজেদের ঝুঁকি নিয়ে হলেও এই খেলাটি খেলতে চায়, কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষ এই খেলাটি থেকে বের হয়ে আসতে চাইছিল, সেজন্য তাদের সবাইকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। তখন সেই মুখোশ পরা লোকগুলো তাদেরকে জানায়, তোমাদের সবাইকে আরও একবার এই খেলাটি খেলতে আসার জন্য শেষ সুযোগ দেওয়া হবে, আর তোমরা চাইলে আবার এখানে ফিরে আসতে পারো। আর এরপর প্রত্যেকটা প্লেয়ারের হাত এবং চোখ বেঁধে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এখন থেকে ফেরার পর জিহুং সোজা থানায় গিয়ে পুলিশকে সমস্ত ঘটনা বলতে শুরু করে, কিন্তু সেখানে থানার মধ্যে কেউ তার কথাগুলো বিশ্বাস করছিল না। কেউ তাদেরকে তুলে নিয়ে গিয়ে বাচ্চাদের গেম খেলছিল, আর সেখানে জিতে গেলে কোটি টাকার পুরস্কার দেওয়া হচ্ছিল, আর হেরে গেলে মৃত্যু। এখানকার পুলিশগুলো জিহুংকে এরপর জিহুং পুলিশ অফিসারকে সেলসম্যানের দেওয়া সেই কার্ডটি দেখিয়ে নাম্বারে ফোন করতে বলে, কিন্তু ওই নাম্বারে ফোন করার পর দেখা যায় সেটা একটা ভুল নাম্বার, আর ওই কলটা একটা মেয়ে রিসিভ করছিল। আর এটা জিহুং হতাশ হয়ে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে যায়। বাড়ি ফেরার পথে তার বন্ধু স্যাংহুকে দেখতে পায়, আর স্যাংহু দূর থেকে লুকিয়ে লুকিয়ে তার মাকে দেখছিল, কিন্তু সে কোনোভাবেই নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল না। জিহুং বলে, তোমার কি হয়েছে, তুমি বাড়ি ফিরে না গিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন স্যাংহু তাকে বলে, আমি যে কোম্পানিতে কাজ করতাম সেখান থেকে অনেক টাকা নিয়ে আমি স্টক মার্কেটে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সে সমস্ত টাকাগুলো আমি হেরে যাই। এখন আমার উপর 6 বিলিয়নের ঋণ রয়েছে, এই কারণে পুলিশ এবং ব্যাংকের লোকজন আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর সেজন্য সে কোনোভাবে বাড়ি ফিরে যেতে পারছে না, তাকে সবসময় লুকিয়ে থাকতে হচ্ছে। তারা যখন দুজন সেখানে নিজেদের মধ্যে কথা বলছিল তখন জিহুংয়ের কাছে একটা ফোন আসে, তাকে জানানো হয় তার মায়ের শরীর প্রচণ্ড খারাপ, এই জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে যাওয়ার পর ডক্টর তাকে জানায় তার মায়ের পায়ের ধারে একটা ঘা ছিল, কিন্তু তার পায়ে ডায়াবেটিস থাকার কারণে কোনোভাবেই ঠিক হচ্ছিল না। এখন তার মায়ের অবস্থা এতটাই খারাপ যে তার পাকে পুরোপুরি কেটে ফেলে দিতে হবে। এই অপারেশন করতে তার খুবই টাকার প্রয়োজন, আর এটা শোনার পর জিহুং খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই অপারেশনটা করার মতো এত টাকা তার কাছে ছিল না। সেজন্য সে বাধ্য হয়ে নিজের প্রাক্তন স্ত্রীর কাছে নির্লজ্জের মতো টাকা চাইতে যায়। তখন তার প্রাক্তন স্ত্রী বলে, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। কিন্তু তখন সেখানে তার প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামী পুরো ব্যাপারটি শুনে ফেলে। উনি ঘর থেকে বেরিয়ে এসে জিহুংকে কিছু টাকা দিয়ে বলে, এই টাকাগুলো তুমি নিজের কাছে রাখো, এরপর আর কখনোই আমার পরিবারের কাছে আসবে না। এটা শুনে জিহুং প্রচণ্ড রেগে যায় এবং ওই লোকটাকে টাকা ফেরত দিয়ে মারতে শুরু করে দেয়। আসলে জিহুং তার মেয়েকে খুবই ভালোবাসতো, আর এই কারণে সে কোনোভাবে তার মেয়ে থেকে আলাদা হতে চাচ্ছিল না। এরপর আমরা অন্যদিকে সোবিয়ক নামক মেয়েটিকে দেখতে পাই, যে কিনা একসময় জিহুংয়ের টাকা চুরি করেছিল, আর এখন সে নিজের ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। সে তার ভাইকে একটা অনাথ আশ্রমে রেখে দিয়েছিল, কারণ একটা সময় ওরা দুইজন মা এবং বাবার সাথে নর্থ কোরিয়ায় থাকতো। ওখান থেকে সিবিউক ও তার ভাই কোনো মতে পালিয়ে সাউথ কোরিয়া চলে আসে। তাদের মা এখনো নর্থ কোরিয়ায় আটকে ছিল।
তার মাকে এই দেশে নিয়ে আসার জন্য তাদের অনেক অনেক টাকার দরকার ছিল। সেজন্য সে তার ভাইকে একটু অনাথ আশ্রমে রেখে নিজে কোনো রকমভাবে টাকা উপার্জন করতে শুরু করে দেয়। এখন সে তার ভাইকে বলে, যেভাবেই হোক আমি খুব তাড়াতাড়ি আমাদের মাকে ফিরিয়ে আনবো, তারপর থেকে তোমাকে আর একা থাকতে হবে না, আমরা সবাই আবার আগের মতো একসাথে জীবনযাপন করতে শুরু করবো। আর এদিকে দেখা যায় স্কুইড গেমের মধ্যে আলী নামের একটা ছেলে ছিল। আলী একটা কারখানায় কাজ করতো, কিন্তু অনেকদিন ধরে তার মালিক তাকে টাকাগুলো দিচ্ছিল না। তাই এখন সে তার মালিককে সমস্ত পাওনা টাকা দিয়ে দিতে বলে, কিন্তু তার মালিকের কাছে টাকা থাকা সত্ত্বেও সে কোনোভাবে টাকা দিতে চাচ্ছিল না। এদিকে আলীর সেই টাকাটা প্রচণ্ড দরকার ছিল, এই জন্য আলী সে টাকাগুলো তার মালিকের কাছ থেকে কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। তো ওদের দুইজনের এই ঝামেলার মধ্যেই ওই মালিকের একটি হাত কারখানার একটা মেশিনে ঢুকে যায়। সেখানেই তার হাত পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেই সুযোগে আলী তার সমস্ত টাকা নিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে থাকে। সেই সবগুলো টাকা তার স্ত্রীকে দিয়ে নিজের দেশে ফিরে যেতে বলে। আসলে আলী পাকিস্তানের একজন বাসিন্দা ছিল, কিন্তু বেশি টাকা উপার্জনের লোভে সে পুরো পরিবার নিয়ে সাউথ কোরিয়ায় এসেছিল। এরপর আমরা অন্যদিকে দেখতে পাই জিহুং যে থানায় গিয়েছিল, সেই থানার একজন পুলিশ অফিসার বেশ কিছুদিন ধরেই তার ভাইকে খুঁজে পাচ্ছিল না। আর এখন তাকে খোঁজার জন্য ওই পুলিশটা তার ভাইয়ের হোস্টেলে চলে আসে। ওই ঘরের মধ্যে খোঁজাখুঁজি করার পর পুলিশটা স্কুইড গেমের একটি কার্ড খুঁজে পায়। সকালবেলা জিহুং থানায় অভিযোগ করতে গিয়েছিল এরকম কার্ড নিয়ে, যেটা দেখে পুলিশটা বুঝতে পারে জিহুং সকালবেলা তাদেরকে সব সত্যি কথা বলছিল। আর জিহুং সকালবেলা যে জায়গাটার কথা বলেছিল তার ভাই কোনো না কোনোভাবে সেখানে আটকে রয়েছে। সে নিজের ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য জিহুংয়ের সাথে দেখা করতে চলে যায়, কিন্তু এদিকে দেখা যায় জিহুং মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল, কারণ তার মায়ের প্রচণ্ড শরীর খারাপ। তার মায়ের চিকিৎসার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। অন্যদিকে ওর মেয়ে এই দেশ থেকে সারা জীবনের জন্য অন্য দেশে চলে যাচ্ছে। এসব চিন্তা করতে করতে সে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। তখনই পুলিশটা জিহুংয়ের কাছে আসে এবং বলে তার কাছে কার্ডের ব্যাপারে জানতে চায়। জিহুং বলে, সকালবেলা আমি প্রচণ্ড নেশা করেছিলাম, সেজন্য আমি থানায় গিয়ে ভুলভাল কথা বলছিলাম, ওই কার্ডটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু এগুলো শুনে পুলিশটা খুব ভালোভাবে বুঝে যায় যে জিহুং তাদের মিথ্যা কথা বলছে। ঘরে ফেরার পর জিহুং দেখতে পায় তাকে ওই স্কুইড গেমে যাওয়ার জন্য আরেকটি কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডের পিছনের দিকে একটা নির্দিষ্ট জায়গার ঠিকানা দেওয়া ছিল। আর যেহেতু তার এই টাকার প্রচণ্ড দরকার ছিল, সেজন্য সে আবার এই খেলায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আর দেখা যায় শুধু জিহুং নেই, খেলায় অংশগ্রহণ করা সমস্ত খেলোয়াড়ের সাথেই তারা আবার গেমে ফেরার জন্য নতুন করে যোগাযোগ করেছিল। আর জিহুং সেই কার্ডে দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। তার মতো অনেক খেলোয়াড় ওই খেলায় অংশগ্রহণ করার জন্য ফিরে এসেছিল। আর আগের বারের মতোই তাদের সবাইকে অজ্ঞান করে ওই গোপন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখন দেখা যায় স্কুইড গেমের ওই জায়গাটি একটি গোপন দ্বীপের মধ্যে করা হয়েছে। আর এখন এই সমস্ত খেলোয়াড়কে জাহাজে করে ওই দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এদিকে দেখা যায় ওই পুলিশ অফিসারটা লুকিয়ে লুকিয়ে জিহুংয়ের পেছন পেছনে জাহাজে চলে এসেছে। আর তারপর এই জাহাজের একজন কর্মচারীকে মেরে পোশাক ও মুখোশটি সে পরে নেয়। আর তারপর নিজের জামা কাপড় কর্মচারীকে পরিয়ে দিয়ে নিজের আইডি কার্ড তার পকেটের মধ্যে ঢুকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেয়। আর এখন সমস্ত প্লেয়ারকে আগের ওই পোশাক দিয়ে ওই হলঘরের মধ্যে নিয়ে আসা হয়। এরপর ভেতরের সমস্ত খেলোয়াড়ের জ্ঞান ফেরার পর সবাই এক জায়গায় হয়ে নিজেদের মধ্যে দল তৈরি করতে থাকে। তাদের মধ্যে কেউ বুঝতে পারছিল না তাদেরকে পরে কোন খেলাটি খেলতে হবে। এরপর রাতের বেলা সবাই যখন শুয়ে পড়েছিল, তখন সিবিউ কোনো একটি প্লেয়ারের সাথে ওয়াশরুমে চলে যায়। সেখানে সিবিউ ভেন্টিলেটরের মধ্য দিয়ে ভেতর সমস্ত জায়গাটাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। একটু এগোনোর পর সে দেখতে পায় পাশের একটা ঘরের মধ্যে সমস্ত কর্মচারীরা বড় বড় পাত্রের মধ্যে চিনি গুলিয়ে রাখছিল, যেটা দেখে সে বুঝতে পারে তাদের পরবর্তী খেলাটা গোলানো চিনি সম্পর্কিত কিছু একটা হবে। এবার সিবিউক নিজের সাথে থাকা সেই প্লেয়ারের সাথে এই বিষয়ে কথা বলতে বলতে ঘরে ফিরে আসে। এই বিষয়ে কথা বলতে বলতে তারা যখন ঘরে ফিরে আসছিল, তখন স্যাংহু এই দুজনের কথা শুনতে পায়, যেটা শুনে সে বুঝতে পারে সোবিউক হয়তো পরের দিনের খেলা সম্পর্কে কিছু একটা জানতে পেরেছে। আর এইদিকে দেখা যায় পুলিশ অফিসারটা এখানকার ওই কর্মচারীর পোশাক ও মুখোশ পরে পুরো জায়গাটা ঘুরে দেখছে। সে তার মতোই কাজ করার চেষ্টা করছিল আর পুরো জায়গাটার মধ্যে নিজের ভাইকে খোঁজার চেষ্টা করছিল। আর এটা বোঝার চেষ্টা করছিল যে এখানে আসলে কি হচ্ছে, কেন এই লোকগুলো কেন এই কাজগুলো করছে। সে সুযোগ বুঝে এখানকার কাজকর্মগুলো লুকিয়ে লুকিয়ে নিজের ফোনে লিখে রাখছিল। এদিকে দেখা যায় রাতের খাবারের মধ্যে একটু কাগজ দেওয়া হয়েছিল, যেখানে পরের দিনের খেলা সম্পর্কে সমস্ত তথ্য লিখে রাখা ছিল। এর মানে হলো এখানকার বেশ কর্মচারী এই গেমগুলো জেতার জন্য কাউকে আগে থেকে সাহায্য করছিল। আবার পরের দিনের খেলা শুরু করার জন্য তাদের সবাইকে একটি বড় মাঠে নিয়ে যাওয়া হয়।
সেখানে যাওয়ার পর স্যাংহো সিবিউকে বলে, কাল রাতে আমি তোমাদের কথা শুনতে পেয়েছি। আমি জানতে পেরেছি তুমি বাথরুমে যাওয়ার পর তুমি কিছু একটা দেখেছো। কাল রাতে তুমি কি দেখেছিলে সেটা যদি তুমি আমাকে বলো, তাহলে আমি হয়তো আগে থেকেই আমাদের গেমটি সম্পর্কে ধারণা করতে পারবো। তখন সিবিউক তাকে বলে ওরা সবাই রাতে একটা পাত্রের মধ্যে অনেকগুলো চিনি গুলিয়ে রাখছিল। এই কথা বলতে বলতে তারা মাঠে পৌঁছে যায়। সেখানে দেখা যায় দেওয়ালের মাঝে 4টি বড় বড় চিহ্ন আঁকা ছিল, একটি বৃত্ত, একটি ত্রিভুজ, একটি স্টার এবং একটি ছাতা। এখন সমস্ত প্লেয়ারকে বলা হয় এই 4টি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়তে। স্যাংহো চিহ্নগুলো দেখে আর চিনিগুলোর কথা শুনে বুঝতে পারে ওদের এখন কোন খেলাটি খেলতে হবে, কিন্তু সে আগে থেকে এই খেলা সম্পর্কে বুঝতে পারলেও সিবিউকে কোনোভাবে সাহায্য করতে চাচ্ছিল না। সে তার নিজের দলের সবাইকে বলে, আমার মনে হয় আমাদের সবাইকে আলাদা আলাদা হয়ে খেলা উচিত। আমাদের 4 জনের 4টে আলাদা আলাদা চিহ্নের সামনে দাঁড়ানো উচিত। এতে হয়তো আমাদের খেলার ঝুঁকির পরিমাণটা অনেক কমে যাবে। আর তার কথা শুনে 4 জন 4টি আলাদা আলাদা চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ে। এবার দেখা যায় যে খেলোয়াড় যে চিহ্নের সামনে দাঁড়িয়েছিল তাদেরকে একটি করে ছোট বক্স দেওয়া হয়েছে, আর বক্সটা খোলার পর দেখা যায় ওর মধ্যে ছোট একটা সুচ আছে। চিনি গুলিয়ে ছোট একটা প্লেটের মতো তৈরি করা হয়েছে। যেই খেলোয়াড় যে চিহ্নের সামনে দাঁড়িয়েছিল, চিনির তৈরি প্লেটের মধ্যে সেই চিহ্নের একটি ছাপ আঁকা ছিল। এদের সবাইকে এই খেলাটির নিয়ম বলে দেওয়া হয়। 30 মিনিট সময়ের মধ্যে তাদেরকে প্লেটের মধ্য থেকে ওই চিহ্নটাকে অক্ষত অবস্থায় বের করে আনতে হবে। আর যদি কেউ এই কাজটা করতে ভেতরের ওই চিহ্নটাকে ভেঙে ফেলে, অথবা সে যদি 30 মিনিটের মধ্যে না বের করতে পারে, তাহলে সে এই খেলা থেকে এলিমিনেট হয়ে যাবে। অর্থাৎ তারা তাদেরকে সেখানেই গুলি করে মেরে ফেলবে। আর যেহেতু স্যাংহো এই খেলাটা আগে থেকেই বুঝতে পেরেছিল, সেজন্য সে ত্রিভুজের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। এটা এই 4টি চিহ্নের মধ্যে সবচেয়ে সোজা ছিল, কিন্তু জিহুং সেখানে কোনো কিছু বুঝতে না পারে সে ছাতার চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ে, যেটা সেখানে থাকা চিহ্নগুলোর মধ্যে সবথেকে কঠিন ছিল। এরপর খেলা শুরু হওয়ার পর সবাই নিজের কাছে থাকা ছোট সূচের সাহায্যে নিজেদের ওই চিহ্নগুলোকে বের করার চেষ্টা করছিল। আর সেখানে কেউ যদি কোনোরকমভাবে একটু ভুল করছিল, তাকে সেখানে সঙ্গেই গুলি করে মেরে ফেলা হচ্ছিল। আর এসব কিছু দেখে জিহুং সেখানে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এমনিতেই তার চিহ্নটা সব থেকে বেশি কঠিন ছিল। আর কিছুক্ষণের মধ্যেই জিহুং দেখতে পায় স্যাংহো সেখানে থাকা বাকি সমস্ত খেলোয়াড়রা আস্তে আস্তে নিজেদের চিহ্নকে ভালোভাবে করে ফেলেছে, আর এখন তারা খেলা শেষ করে নিজেদের ঘরে ফিরে যাচ্ছিল। আর একটা সময় জিহুং বুঝতে পারে এইভাবে চেষ্টা করলে সে কখনোই ওই চিহ্নটাকে বাইরে বের করতে পারবে না। তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর ওই চিনির তৈরি প্লেটটাকে সে উল্টো দিক দিয়ে জিভ দিয়ে চাটতে শুরু করে, যার ফলে ওই চিনিটা খুব সহজেই গলে যেতে শুরু করে। আর ওই প্লেটটার পাতলা জায়গায় গলে গিয়ে চিহ্নটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। শেষ মুহূর্তে জিহুং এই ছাতাটা বের করে এবং কোনো মতে সে এই খেলাটা জিতে যায়। এখানে দেখা যায় জিহুং এবং তার দলের বাকি সবাই এই খেলাটা থেকে বেঁচে ফিরে এসেছিল। আর প্রতিবারের মতো যারা হেরে গিয়েছিল তাদেরকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়। তারা তখন শুধুমাত্র 108 জন খেলোয়াড় বেঁচে ছিল। এরপর সেখান থেকে বেঁচে ফিরে আসা সমস্ত খেলোয়াড়কে খাবার দেওয়া হচ্ছিল, কিন্তু খাবারের মধ্যে শুধুমাত্র একটা ডিম আর 1 বোতল সিদ্ধ সোডা ছিল। আর এই খাবারটা যে কোনো স্বাভাবিক মানুষের কাছেই খুবই অল্প পরিমাণ ছিল। এজন্য জ্যাং ও তার দলের লোকেরা 2 বার লাইনে দাঁড়িয়ে পড়ে এবং 2 বার খাবার নিয়ে যায়। কিন্তু যেহেতু প্রত্যেকটা প্লেয়ারের জন্য খাবার গুনে নিয়ে আসা হয়েছিল, সেখানে এখন তাদের কারণে শেষ 5 জন খেলোয়াড় কোনো রকম খাবার পায় না। তারা যখন জানতে পারে জ্যাং ও তার বন্ধুরা তাদের খাবার নিয়ে গেছে, তখন তাদের মধ্যে একজন জ্যাংয়ের সাথে ঝামেলা করতে শুরু করে দেয়। কিন্তু জ্যাং প্রচণ্ড রেগে গিয়ে ওই প্লেয়ারকে মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে সে ছেলেটিকে সবার চোখের সামনেই মেরে ফেলে। ছেলেটা যখন মার খাচ্ছিল তখন কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না। ওখানে ও মারা যাওয়ার পর ওই জারের মধ্যে তার ভাগের টাকাটাও দিয়ে দেওয়া হয়। এটা থেকে ঘরের মধ্যে থাকা সবাই বুঝতে পারে এখানে যদি কোনো খেলোয়াড় একজন আরেকজনকে মেরে ফেলে, তাহলে এই খেলার আয়োজকরা তাদেরকে কোনোভাবেই আটকাবে না। কোনো খেলোয়াড় মারা গেলে তার ভাগের টাকা ওই জারের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই জন্য সেখানে থাকা সবাই খুব ভয়ের মধ্যে ছিল। আর এরপর দেখা যায় ওই খেলোয়াড়দের মধ্যে একজন ডাক্তার ছিল। সেখানে বেশ কিছু গার্ড প্রত্যেক দিন এই খেলা জেতার জন্য তাকে নানা রকমভাবে সাহায্য করত, কিন্তু তার বিনিময়ে ওই ডাক্তারটা তাদেরকে প্রতিদিন ওখানে মারা যাওয়া সমস্ত খেলোয়াড়ের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে দিত, আর ওই অর্গানগুলো
ওই কর্মচারীরা চাইনিজ মার্কেটে খুবই ভালো দামে বিক্রি করত, আর সেই টাকাটা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। আর এইভাবে কাজের বাইরেও তারা অনেক টাকা ইনকাম করত। এই পুরো কাজটা আসল বস ফ্রন্টম্যানের কাছ থেকে লুকিয়ে করা হতো। আর ভেতরে ওদের ওই কন্ট্রোল রুমে একজন বসেছিল যে সিসিটিভি ক্যামেরায় ওদের সমস্ত কাজকর্মের ফুটেজ সঙ্গে সঙ্গে ডিলিট করে দিত, যাতে কেউ তাদের এই গোপন কাজ সম্পর্কে জানতে না পারে। এরপর ওই দিন রাতে ডাক্তারের কাজ শেষ হওয়ার পর তাদের মধ্য থেকে একজন কর্মচারী ডাক্তারকে একটা ডিম খেতে দেয়, যার মধ্যে পরের দিনের গেম সম্পর্কে সমস্ত কিছু লেখা ছিল। তারপর ওই মুখোশ পরা লোকটা ডাক্তারকে বলে, এত রাত্রে ভিতরে যাওয়ার পর তুমি একটু সাবধানে থেকো, সেখানে কোনো একটি শক্তিশালী দলে ঢুকে যাওয়ার চেষ্টা করো, কারণ আজ সমস্ত প্লেয়ারকে খুব অল্প পরিমাণে খাবার দেওয়া হয়েছে, যেখানে ওরা সবাই নিজেদের খাবার অভাবে নিজেদের মাঝে ঝামেলা করতে শুরু করবে। আর এটা এই খেলারই একটা নিয়ম, যাতে এরা সবাই একে অপরকে খুবই তাড়াতাড়ি মেরে ফেলে। এরপর দেখা যায় ভেতরে ঢোকার পর ডাক্তারটা জ্যাং এবং তার বন্ধুদের দলে ঢুকে যায়। তাকে সে বলে তার বদলে সে জানিয়ে দিবে পরের দিন কোন খেলা খেলতে হবে। এরপর দেখা যায় রাতে ওই ঘরের আলো বন্ধ করে দেওয়ার পর সমস্ত শক্তিশালী খেলোয়াড়রা দুর্বল খেলোয়াড়দের মেরে ফেলতে শুরু করে। সেখানে বহু নিরীহ খেলোয়াড় মারা যেতে শুরু করে, কিন্তু স্যাংহো ও তার দলের সবাই কোনো রকমে একত্রিত হয়ে নিজেদের বাঁচিয়ে রেখেছিল। তারা সিবিইউকেও নিজেদের দলে ঢুকিয়ে নেয়। অর্থাৎ এখানে অন্ধকারে শক্তিশালী খেলোয়াড়রা দুর্বল খেলোয়াড়দের মেরে ফেলতে শুরু করে। এখানে জিহুং ও তার দলের সবাই কোনো রকমে বেঁচে যায়, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ডরা এসে তাদের মধ্যে থাকা ঝামেলাকে থামিয়ে দেয়। কিন্তু ততক্ষণে সেখানে অনেক মানুষই মারা গিয়েছিল, আর মারা যাওয়া লোকদের মধ্যে সেখানে শুধুমাত্র 80 জন লোকই বেঁচে ছিল। সেখানে মারা যাওয়ার লোকদের ভাগের টাকা ওই জারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার পরের দিনের সকালে সেখানে সমস্ত খেলোয়াড়দের মধ্যে 10 জন করে দল বানাতে বলা হয়। কিন্তু জ্যাংহো যেহেতু আগে থেকে জানতে পেরেছিল তাদেরকে কোন খেলাটি খেলতে হবে, তাই তাদের মধ্যে থাকা সমস্ত শক্তিশালী খেলোয়াড়দেরকে নিয়ে সে তার দল বানিয়ে নেয়। আর তার দলের মধ্যে মিনি নামের একটা মেয়ে ছিল, কিন্তু জ্যাং তাকে সাথে সাথেই তার দল থেকে বাদ দিয়ে দেয়। আর মিনি হঠাৎ সেই দল থেকে বাদ হওয়ার পর সে জ্যাংয়ের উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু পরবর্তীতে সে জিহুংয়ের দলে যোগ দেয়। আর তাকে না নেওয়া ছাড়া জিহুংদের কাছে কোনো উপায়ও ছিল না, কারণ ততক্ষণে সবাই নিজেদের দল বানিয়ে নিয়েছিল। আর এখানকার দলগুলোর মধ্যে জিহুংদের দলই ছিল সবচেয়ে দুর্বল দল। তাদের দলের মধ্যে একজন বয়স্ক লোক এবং 3টি মেয়ে ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের পরবর্তীটি খেলা শুরু করা হয়, আর সেই খেলার নাম ছিল ডাক অফ ওয়ার। এই খেলাটা খেলার জন্য তাদের সবাইকে একটা উঁচু ব্রিজের সামনে নিয়ে আসা হয়, যার মাঝখানটা পুরোপুরি ফাঁকা ছিল, এবং একটা দড়ি ধরে দুই দল ব্রিজের দুই দিকে মুখোমুখিভাবে দাঁড়িয়ে থাকবে। আর যে দল দড়িটাকে নিজেদের দিকে নিয়ে যেতে পারবে তারা এই খেলাটা জিতে যাবে, আর অপর দলটা ব্রিজের উপর থেকে নিচে পড়ে যাবে। এরপর দেখা যায় প্রথম রাউন্ড শুরু হয় জ্যাং ও তার দলকে নিয়ে। যেহেতু তাদের দলে সবল শক্তিশালী লোকজন ছিল, সেজন্য এই খেলাটা তারা খুব সহজেই জিতে যায়। এরপর জিহুং ও তার দলের পালা ছিল, আর এই খেলাটা নিয়ে তারা সবাই খুবই চিন্তায় ছিল। তাদের দলটা সব থেকে দুর্বল ছিল, আর এই খেলাটা জেতার জন্য তাদের শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল। এবার তাদের দলে থাকা ওই বয়স্ক লোকটা বলতে শুরু করে যে, তোমরা কেউ চিন্তা করো না, ছোটবেলায় আমি এই খেলায় খুবই দক্ষ ছিলাম, আর এই খেলার সমস্ত গোপন তথ্য আমি জানি। আর আমি এমন কিছু গোপন তথ্য জানি যেগুলো প্রয়োগ করলে এই খেলাটা খুব সহজে জেতা যাবে। আর এখন তিনি তার দলকে বলতে শুরু করেন তাদের কিভাবে এই খেলাটা খেলা উচিত। আর কিছুক্ষণ পরেই তাদের খেলা শুরু হয়, কিন্তু তারা দুর্বল দল হওয়া সত্ত্বেও সেই লোকটার কথা মতো সেই পদ্ধতিগুলোকে ব্যবহার করে সত্যি সত্যি তারা এই খেলাটা জিতে যায়। আর তাদের দলটাকে ফিরে আসতে দেখে জ্যাং সেখানে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। এরপর খেলা শেষ হবার পর সবাই সেই রাতে ঘুমিয়ে পড়ার পর ওই ডাক্তার তখনও সেখানে ফিরে আসেনি। আর ডাক্তার প্রতিদিনের মতোই মৃত ব্যক্তিদের অর্গান বের করার কাজ করছিল। আর ডাক্তারের পাশে থাকা সমস্ত গার্ডের মধ্যে পুলিশ অফিসারটাও এখানে লুকিয়ে লুকিয়ে চলে আসে, আর সে এখানকার ঘটনাগুলোকে খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। তখন সেখানে থাকা গার্ডরা সেখানে থাকা একটা মৃতদেহ নিয়ে খুবই হাসাহাসি করছিল। আসলে কিছুদিন আগে এরা এমন একটা মৃতদেহ নিয়ে এসেছিল যার শরীরে শুধুমাত্র একটাই কিডনি পেয়েছিল। আর এই কথাটা শুনে পুলিশ অফিসারটা ওই মৃত ব্যক্তিটি বাকি গার্ডদের কাছে জিজ্ঞাসা করতে শুরু করে। এটা শুনে বাকি গার্ডদের একটু সন্দেহ হয়, আর ওরা বলে, তুমি আজকে এই ব্যাপারে কেন প্রশ্ন করছো? ওই দিন তো এই কাজটা করার সময় তুমিও আমাদের সঙ্গে ছিলে। এবার ওই ডাক্তারের কাজটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে 2 জন গার্ড ওই অর্গানগুলোকে বিক্রি করার জন্য বাইরে নিয়ে চলে যায়।
আর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল গার্ড নাম্বার 28 ও 29-কে। আর এখানে গার্ড নাম্বার 29-কে মেরে পুলিশ অফিসারটা তার মুখোশ পরে এখানে চলে এসেছিল। আর দুজনে ওই অর্গানগুলোকে একটা গোপন রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ অফিসারটা তার সাথে থাকা গার্ডের মাথায় বন্দুক ধরে বলে, তোমরা যে খেলোয়াড়টাকে নিয়ে হাসাহাসি করছিলে, যার একটি কিডনি ছিল, সে আসলে আমার ভাই ছিল। তখন ওই গার্ড একটু ভয় পেয়ে গিয়ে বলে, কিন্তু এটা তো সম্ভবই নয়, সে তো মেয়ে ছিল। তখন ওই পুলিশ অফিসারটা বলে, তোমার কথা কিভাবে বিশ্বাস করব? তখন গার্ড বলে, তুমি আমাদের বসের ঘরে চলে যাও, যেখানে সমস্ত খেলোয়াড়ের নাম ও ছবি সহ সমস্ত ডিটেলস দেওয়া আছে। সামনের এই সুড়ঙ্গ দিয়ে এই বসের ঘরে যেতে পারবে। আর এটা জানার পরেই পুলিশটা ওই গার্ডকে সেখানে মেরে ফেলে। আর এইদিকে দেখা যায় ওই ডাক্তারটা সেদিনের মতন তার কাজ শেষ করার পর বাকি গার্ডদের কাছে পরের দিনের খেলা সম্পর্কে জানতে চেয়েছিল। তখন এই গার্ডগুলো বলে, আমরা এখনো পরের খেলা সম্পর্কে কিছু জানতে পারিনি, সেজন্য এখন আমরা চাইলেও তোমাকে এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে পারবো না। যেটা শুনে ওই ডাক্তারটা প্রচণ্ড রেগে যায় আর সেখানে থাকা একটা গার্ডের সাথে তার ঝামেলা বেঁধে যায়। আর ঝামেলা চলাকালীন সে ওই গার্ডটাকে মেরে ডাক্তার সেখান থেকে পালিয়ে একটা মাঠের মধ্যে চলে আসে। আর তাকে ধরার জন্য আরও একটা গার্ড তার পিছন পিছন ওই মাঠে চলে আসে। এখানে ডাক্তার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ পরের দিন তাকে কি খেলতে হবে তা আগে থেকে না জানলে ওই ডাক্তারের মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। কিন্তু ওই গার্ড যখন ডাক্তারটিকে নিজের পথে ফাঁসিয়ে ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন এখানে এই খেলার লিডার ফ্রন্টম্যান চলে আসে। আর সে ওই গার্ডকে বলে, তোমরা যদি এখানে মারা যাওয়া খেলোয়াড়ের অর্গান বিক্রি করতে চাও তাহলে তোমরা সেটা করতে পারো, কিন্তু এই খেলার একটা নিয়ম হলো সবাইকে সমান সুযোগ এবং সমান অধিকার দেওয়া হবে। আর এখানে প্রত্যেকটা খেলোয়াড় সমানভাবে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করবে। আর তোমরা এই নিয়মটাকে ভেঙে ফেলেছো। আর এতদিন ধরে নিজেদের সুবিধার জন্য তোমরা ওই ডাক্তারকে আগে থেকে সমস্ত নিয়ম কানুন বলে দিয়েছিলে। আর এই কথা বলার পর ফ্রন্টম্যান ওই গার্ডটাকে সেখানে গুলি করে মেরে ফেলে। তারপর বাকি গার্ডগুলো সেখানে ডাক্তারকে গুলি করে মেরে ফেলে। আর এই দিকে সেই পুলিশ অফিসারটা গোপন রাস্তা দিয়ে ফ্রন্টম্যানের ঘরে ঢুকে যায়। আর সেখানে সমস্ত খেলোয়াড়দের ফাইল চেক করে দেখার সে চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে ফ্রন্টম্যান সেই মৃত গার্ডের লাশ দেখতে পায়, যাকে একটু আগে পুলিশ অফিসারটা মেরে ফেলেছিল। আর এটা দেখে ফ্রন্টম্যান খুব ভালোভাবে বুঝতে পারে যে কেউ তাদের উপর খুব ভালোভাবে নজরদারি রাখছে। সেজন্য সেখানে থাকা গার্ডরা পুলিশটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। আর এইদিকে ফ্রন্টম্যানের ঘরে ঢুকে ওই পুলিশ অফিসারটা সমস্ত প্লেয়ারের ফাইলগুলো খুঁজে পেয়েছিল। আর সেখানে খুঁজতে খুঁজতে সে নিজের ভাইয়ের নামেও একটি ফাইল খুঁজে পায়। আর দেখা যায় তার ভাই 2015 সালে খেলতে এসেছিল, আর এই খেলাটা তার ভাই জিতেও গিয়েছিল। পরের দিন সকালে পরবর্তী খেলার জন্য তাদের সকলকে নিজেদের পার্টনার বেছে নিতে বলা হয়। এখানে সমস্ত প্লেয়ার তাদের পছন্দের মানুষকে নিজের পার্টনার হিসেবে বেছে নেয়। স্যাংহু এখানে পার্টনার হিসেবে আলীকে বেছে নিয়েছিল। জিহুং সেখানে পার্টনার হিসেবে ওই বয়স্ক লোকটাকে পছন্দ করে। এবার সেখানে খেলা শুরু হবার পর সমস্ত প্লেয়ারের হাতে একটি করে ছোট ব্যাগ দেওয়া হয়, যার মধ্যে 10টি করে মার্বেল ছিল। আর এখন সমস্ত প্লেয়ারকে তার পার্টনারের সাথে মার্বেল নিয়ে যে কোনো একটি খেলা খেলতে হবে। আর খেলতে খেলতে যে অপর পার্টনারের কাছ থেকে সমস্ত মার্বেল নিয়ে নিতে পারবে সে এই খেলাটি জিতে যাবে। আর যে পার্টনার হেরে যাবে তাকে সেখানে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হবে। তার মানে হলো এখন সমস্ত প্লেয়ারকে তার পার্টনারের সাথে না, বরং তার পার্টনারের বিপক্ষে খেলতে হবে। আর এটা শুনে সেখানে থাকা সবাই বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সবাই তার পছন্দের মানুষকে পার্টনার হিসেবে বেছে নিয়েছিল। আর কেউ কোনোভাবে তার পার্টনারকে কোনোভাবে হারাতে চাচ্ছিল না। আর খেলা শুরুর পর দেখা যায় স্যাংহু আলীর সাথে খেলতে শুরু করে, কিন্তু আলীর কাছে স্যাংহু সমস্ত মার্বেলগুলো হেরে যায়। আলী ওই ঘর থেকে বের হওয়ার আগে স্যাংহু তাকে মিথ্যা কথা বলে। সে আলীর ভরসা জিতে নেয় এবং আলীকে বোকা বানানোর চেষ্টা করে। সে আলীকে বলে, আমার কাছে এমন একটা বুদ্ধি আছে যেটার সাহায্যে আমরা দুজনেই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো, আমাদের কাউকেই এখানে মারা যেতে হবে না, কিন্তু তার জন্য তোমাকে দেখে আসতে হবে এখানে কতজন খেলোয়াড় আছে। এখানে আলী এই খেলাটা পুরোপুরি জিতে গিয়েছিল। সে চাইলে এই ঘর থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু স্যাংহুয়ের জীবন বাঁচানোর জন্য সে তার কথা মতো বাইরে অন্যান্য ঘরের মধ্যে বেঁচে থাকা খেলোয়াড়দের দেখতে শুরু করে। আর আলীর সাথে কথা বলার সময় এক ফাঁককে সুযোগ বুঝে তার মার্বেলগুলো এক নিজের কাছে রেখে দিয়ে ছোট ছোট পাথরের টুকরো ভরা একটা ব্যাগ আলীকে ধরিয়ে দেয়। আর আলী স্যাংহুকে এতটাই ভরসা করেছিল যে একবারও নিজের ব্যাগ সে চেক করে দেখেনি। এরপর আলী যখন সেখানে থাকা খেলোয়াড়দের চেক করতে গিয়েছিল সেই সুযোগে ওই মার্বেলগুলো নিয়ে স্যাংহু ওই ঘর থেকে বাইরে বের হয়ে যায়। স্যাংহু আলীকে মিথ্যা কথা বলে আলীকে ফাঁসিয়ে দিয়েছিল। এইদিকে যখন জিহুং ওই বৃদ্ধ লোকটার সাথে খেলতে শুরু করে,
একটা সময় বৃদ্ধ লোকটি জিহুংকে হারিয়ে এই খেলাটি জিতেই যাচ্ছিল, কিন্তু মাঝখানে এসে ব্রেন টিউমারের জন্য ওই লোকটা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে শুরু করে। আর ওনার এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে জিহুং ইচ্ছা করে মিথ্যা কথা বলে সমস্ত মার্বেলগুলোকে নিজের কাছে রেখে দেয়। আর দেখা যায় ওই বয়স্ক লোকটার কাছে শুধুমাত্র একটি মার্বেল ছিল, আর ওই মার্বেলটা নিতে পারলেই জিহুং এই খেলাটি পুরোপুরি জিতে যাবে। তখন ওই বয়স্ক লোকটা জিহুংকে বলে, আমি এতক্ষণ ধরে সবকিছু ভুলে যাওয়ার অভিনয় করছিলাম, আমি দেখছিলাম তুমি আমার অসহায় অবস্থায় সুযোগ নিচ্ছ কেনা। এটা বলার পর তিনি নিজের শেষ মার্বেলটাও জিহুংকে দিয়ে দেন। ওকে বলে, আমি এই খেলায় আসার পর থেকে তুমি সবসময় আমার পাশে থেকে আমার খুবই একজন ভালো বন্ধু হয়েছিলে, আর আমাকে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করার চেষ্টা করেছিলে, সেজন্য আমি তোমাকে আমার একজন ভালো বন্ধু মনে করি। আর আমি চাই এখন আমার জায়গায় তুমি এই খেলাটি জিতে যাও। আর শেষবারের মতো সে জিহুংকে জড়িয়ে ধরে বিদায় জানায়। আর জিহুং এরপর ওখান থেকে প্রচণ্ড মন খারাপ করে চলে যায়, কিন্তু তার আর কিছুই করার ছিল না। সেজন্য সে বয়স্ক লোকটা সমস্ত মার্বেলগুলো নিয়ে জিহুং বাইরে চলে যায়। ওইদিকে সোবিউক যে মেয়েটাকে পার্টনার হিসেবে নিয়েছিল, সে ওকে বলছে, আমরা শুধুমাত্র একটি গেম খেলবো, এই খেলাতে যে হেরে যাবে সে নিজের সমস্ত মার্বেল তার পার্টনারকে দিয়ে দিবে। এটা শুনে সোবিউক রাজি হয়। সোবিউকের পার্টনার তাকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার মাকে খুন করে দিয়েছিল, আর এটা দেখার পর একদিন সুযোগ বুঝে আমার মাকে খুন করার জন্যই আমি আমার বাবাকে মেরে ফেলি, যে কারণে আমাকে জেলে পাঠানো হয়েছিল। আর এখন আমার নিজের পরিবার বলতে কেউ নেই। তখন সোবিউক বলে, আমিও আমার পরিবার একটা অন্য দেশে থাকতাম, কিন্তু একটা সময় চুরি করে আমিও আমার ভাই কোনো মতে এই দেশে চলে এসেছি। আর এরপরে আমার বাবা ও আমার মা ওই দেশ থেকে যখন এই দেশে আসতে চাইছিল, তখনই আমার বাবাকে গুলি করে মেরে ফেলা হয়, আর আমার মাকে আবার ওই দেশে ফিরিয়ে দেওয়া হয়। আমি যেভাবেই হোক আমার মাকে এই দেশে ফিরিয়ে আনতে চাই, সেজন্য আমি আমার ভাইকে একটা অনাথ আশ্রমে রেখে দিয়ে নিজে কোনো রকমে টাকা উপার্জন করি, কারণ আমার মাকে এই দেশে নিয়ে আসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন ছিল। এবার সময় যখন শেষের দিকে চলে আসে, তখন তারা দুইজন নিজেদের মধ্যে খেলা শুরু করে দেয়। আর এখানে দেখা যায় সোবিউকের পার্টনার এখানে নিজের ইচ্ছাতেই হার মেনে নিয়েছিল। সে সোবিউককে বলে, এখান থেকে বের হওয়ার পর আমার জন্য কেউ অপেক্ষা করবে না, আমার নিজের কোনো পরিবার নেই, কিন্তু তোমার অনেক বড় একটা পরিবার আছে, ওখানে অনেক মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, তাই এখান থেকে তোমারই বেঁচে ফেরা উচিত। যেটা শুনে সিবিউকের মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। এখন সেখানে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। আর ওইদিকে আলী সমস্ত খেলোয়াড়কে খোঁজার পর সে যখন আবার স্যাংহুর কাছে ফিরে আসছিল, তখন সে জানতে পারে স্যাংহু তাকে সেখানে রেখে দিয়ে সেই ঘর থেকে আগেই বেরিয়ে গেছে। আর সে নিজের ব্যাগটি খুলে দেখতে পায় তার ব্যাগের মধ্যে ছোট ছোট পাথরের টুকরো রাখা ছিল, যেটা দেখে সে বুঝতে পারে তার মার্বেলগুলো স্যাংহু চুরি করে নিয়েছে। আর স্যাংহুর জন্যই গার্ডদের কাছে আলীকে এখন গুলি খেতে হয়। যে সমস্ত খেলোয়াড় এখানে হেরে গিয়েছিল তাদের প্রত্যেককেই সেখানে গুলি করে মেরে ফেলা হয়। এবার দেখা যায় ফ্রন্টম্যানের কাছে একটা ফোন আসে, যেখানে বলা হচ্ছিল তো ভিআইপিরা খেলা দেখার জন্য পৌঁছে গেছে। তখনই তার বাকি গার্ডগুলো জানায় সমুদ্রের ধারে তারা একজন মৃত ব্যক্তির লাশ পেয়েছে, যেটা শুনে ফ্রন্টম্যান মৃত ব্যক্তির লাশটি দেখতে সমুদ্রের ধারে চলে যায়। আর এটি সেই এমপ্লয়ি ছিল যাকে মেরে ওই পুলিশ অফিসার নদীতে ফেলে দিয়েছিল। আর ওই মৃতদেহ দেখার পর সবাই মনে করে হয়তো সে সেই লোক যে এতদিন ধরে তাদের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। এবার ফ্রন্টম্যান তার নিজের ঘরে এসে একটা বিশেষ ধরনের মুখোশ পরা লোকের সাথে কথা বলে, আর এই লোকটি ছিল ফ্রন্টম্যানের বস। এবার ফ্রন্টম্যান ওনাকে বলে সমস্ত ভিআইপিরা আমাদের খেলা দেখার জন্য চলে এসেছে। তখন ওই লোকটা বলে, আমার এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, আমার জায়গায় তুমি গিয়ে ওই ভিআইপিদের সাথে কথা বলো। এবার ফ্রন্টম্যান ওই ভিআইপিদের ওয়েলকাম জানাতে যায়, আর দেখা যায় তারা প্রত্যেকেই বিশেষ ধরনের মুখোশ পরা ছিল। আর তাদের সবাইকে সেখান থেকে বিশেষ ধরনের একটা হলঘরে নিয়ে আসা হয়, যেখানে তাদের খেয়াল রাখার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করা ছিল। ওখানে ওই পুলিশ অফিসারটা একটা কর্মচারীকে মেরে সে কর্মচারীর পোশাক পরে সেখানে ঢুকে যায়। এবার দেখা যায় সমস্ত খেলোয়াড়কে তার পরবর্তী খেলার জন্য নিয়ে আসা হয়েছিল। আর এখানে শুধুমাত্র 16 জন খেলোয়াড় বেঁচে ছিল। এখানে প্রত্যেকটা খেলোয়াড়ের সামনে 1 থেকে 16 পর্যন্ত নাম্বার দেওয়া হয়েছিল। সমস্ত খেলোয়াড়কে যে কোনো একটি জ্যাকেট বেছে নিতে বলা হয়, যেটা শুনে সমস্ত খেলোয়াড় নিজেদের পছন্দের নাম্বার অনুযায়ী একটি জ্যাকেট বেছে নেয়। এরপর দেখা যায় সবশেষে জ্যাকেট নাম্বার 1 এবং জ্যাকেট নাম্বার 16 ছিল। জিহুং কোনোভাবেই ভেবে উঠতে পারছিল না সে 1 এবং 16-র মধ্যে কোনটি নেবে। তখন তার কাছে একটা ছেলে এসে বলে, তুমি কিছু মনে না করলে আমি কি এই 1 নাম্বার জ্যাকেটটা নিতে পারি? জিহুং তার জবাবে তাকে বলে, হ্যাঁ তুমি নিতে পারো, আপনি আপনার পছন্দ মতোই নিতে পারেন। তখনই ওই লোকটি 1 নাম্বার জ্যাকেট নিয়ে নেয়। এরপর সেখানে থাকা সমস্ত খেলোয়াড়কে জানানো হয় যে খেলোয়াড় যে নাম্বার নিয়েছে তাকে সেই নাম্বার অনুযায়ী খেলায় পার্টিসিপেট করতে হবে।
এবার খেলা শুরু করার জন্য তাদের সবাইকে একটা উঁচু পিলারের উপর নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য পাশাপাশি কাচের লম্বা দুটি ব্রিজ ছিল, আর ওই ব্রিজের মধ্যে কিছু গ্লাস নর্মাল কোয়ালিটির ছিল আর কিছু গ্লাস মজবুত কাচের তৈরি ছিল, যেখানে মজবুত কাচ দুজন মানুষের ওজন নিতে পারবে, কিন্তু সাধারণ কাচ একটু ভারীতেই ভেঙে পড়ে যাবে। আর এখন এই সমস্ত খেলোয়াড়কে এই কাচের ব্রিজটা পার করে এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাতে হবে। আর যেহেতু জিহুং, স্যাংহো ও সিবিউকে নাম্বার সবার শেষে ছিল, এজন্য তারা আগের সমস্ত খেলোয়াড়কে দেখে বুঝতে পারছিল যে কোন কাজটা সঠিক এবং কোন কাজটা বেঠিক। এবার কিছুক্ষণের মধ্যেই ওই খেলাটা শুরু হয়ে যায়, আর সমস্ত খেলোয়াড় ওই কাচের ব্রিজের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর যারা কোনো রকম ভাবে ভুল কাচের উপর দাঁড়িয়ে পড়ছিল তারা সঙ্গে সঙ্গেই ওই কাচ ভেঙে মাটিতে পড়ে মারা যাচ্ছিল। এখানে যে খেলোয়াড় সবার সামনে ছিল তার মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি ছিল, আর তাকে অনুসরণ করতে করতে পিছনের সবাই এগিয়ে যাচ্ছিল। একটা সময় দেখা যায় জ্যাংয়ের সামনে লোকেরটা ভুল কাচের উপর পাড়া দিয়ে নিচে পড়ে যায় এবং মারা যায়। আর এখন জ্যাং সবার সামনে ছিল, আর তাকে ভুল এবং সঠিক কাজ বেছে নিয়ে এগোতে হবে, কিন্তু সে কোনোভাবেই নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছিল না। সেজন্য সে ব্রিজের উপরে মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আর এখন জ্যাং সামনে না গেলে কেউই এই ব্রিজটা পার হতে পারবে না, আর সবাইকে এই ব্রিজের উপর দাঁড়িয়েই মারা যেতে হবে। আর দূর থেকে সমস্ত ভিআইপি গেস্টরা তাদের এই খেলাকে দেখছিল, আর তাদেরকে এভাবে মারা যেতে দেখে তারা খুবই মজা পাচ্ছিল। এবার দেখা যায় জ্যাংয়ের ঠিক পিছনেই মিনি দাঁড়িয়েছিল, আর সে জ্যাংয়ের দিকে তাকিয়ে হাসতে শুরু করে এবং বলে, একটা সময় তুমি আমাকে আমার দল থেকে বের করে দিয়েছিলে, সেই ব্যাপারটা আমি এখনো ভুলিনি, আর এখন আমি সেটারই প্রতিশোধ নিতে চাই। আর এই কথা বলার পর জ্যাংয়ের কাছে এসে সে জ্যাংকে জড়িয়ে ধরে, সামনের একটা কাচের উপর লাফ দেয়, কাচটা ভেঙে তারা দুজনই সেখানে সঙ্গে সঙ্গে এলিমিনেটেড হয়ে যায়। এবার দেখা যায় ওই খেলায় শুধুমাত্র 4 জন লোকই বেঁচে আছে, যাদের মধ্য থেকে একজন খেলোয়াড় 30 বছর ধরে কাচের কারখানায় চাকরি করছিল। আর ওই খেলোয়াড় একটু দেখার পরই সাধারণ কাজ এবং মজুদ কাজের মধ্যে পার্থক্য দেখতে পায়। ওই লোকটা কাচে আলোর প্রতিফলনের মাধ্যমে বুঝতে পারছিল কোনটি সঠিক এবং কোনটি ভুল কাজ, আর তাকে অনুসরণ করতে থাকে বাকি খেলোয়াড়রা, আর তারাও সামনের দিকে এগোতে শুরু করে দেয়, যেটা দেখে ফ্রন্টম্যান বুঝতে পারে ওই লোকটা আলোর কাচের সাহায্যে সঠিক কাজগুলো বেছে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেজন্য এখানকার সমস্ত আলো সে বন্ধ করে দেয়। এখন তাদের সামনে শুধুমাত্র 2টো কাজ বাকি ছিল, যেগুলোর মধ্যে একটা নর্মাল কাজ এবং একটা মজবুত কাজ, যেটাকে পার করতে পারলেই তারা সবাই সুরক্ষিত জায়গায় চলে যেতে পারবে। কিন্তু এখানে আলো বন্ধ হয়ে যাওয়ার জন্য ওই লোকটা কোনোভাবেই বুঝতে পারছিল না কোনটি সঠিক কাজ এবং কোনটি ভুল কাজ, আর তাদের সময়ও শেষের দিকে চলে আসে। আর এখন তারা সবাই এই সময়ের মধ্যে ব্রিজটা না পার হতে পারলে তাদেরকে এখানেই মারা যেতে হবে। আর সময় খুব কম আছে দেখে স্যাংহো পিছন দিক থেকে এসে সামনের একটা কাচের উপর ধাক্কা মেরে ফেলে দেয়, আর ওই কাজটা ভেঙে গিয়ে লোকটা নিচে পড়ে মারা যায়, যেটা দেখে তারা সবাই বুঝে যায় সঠিক কাজ কোনটা ছিল। আর তাই তারা সময় শেষ হওয়ার আগেই ওই ব্রিজটা পার করে বের হয়ে চলে আসে। আর তারা পার হওয়ার পরে সেখানে থাকা কাজগুলোকে বড় বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলা হয়, আর সেখানে ওই ভাঙা কাচের যে টুকরোগুলো ছিটকে আসার ফলে সেখানে থাকা সবাই খুবই আহত হয়। আর অন্যদিকে দেখা যায় ওই ভিআইপিদের মধ্য থেকে একজন ভিআইপি পুলিশ অফিসারটাকে নিয়ে অন্য একটা ঘরে যায়, আর ওই ভিআইপিটা এখন পুলিশের সাথে ইন্টিমেট হতে চাইছিল, কিন্তু ওই পুলিশ অফিসারটা ওই লোকটাকে মেরে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর ফ্রন্টম্যান জানতে পারে যে তাদের ভিআইপিদের মধ্য থেকে একজনকে মেরে কেউ একজন অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে গেছে। ফ্রন্টম্যান তার সমস্ত লোকজন নিয়ে ওই লোকটাকে খুঁজতে শুরু করে। একটু খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে ওই পুলিশ অফিসারটা তাদের গোপন রাস্তা দিয়ে পালিয়ে গেছে। আর এখন দেখা যায় সে সাঁতার কাটতে কাটতে পাশের অন্য একটা দ্বীপে এসে উঠে পড়েছে। আর কিছুক্ষণ পরে ফ্রন্টম্যান তার লোকজন নিয়ে ওই পুলিশটাকে খোঁজার জন্য ওই দ্বীপের ভিতর চলে যায়। এবার পুলিশটা নিজের ফোন বের করে তার সিনিয়র অফিসারদের এই ব্যাপারে জানানোর সকল ধরনের চেষ্টা করতে থাকে। এতদিন ধরে সে এখানে সম্পর্কে যেসব ছবি এবং ভিডিও তুলেছিল সেগুলো তার সিনিয়র অফিসারদের পাঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেখানে কোনো রকম নেটওয়ার্ক না থাকার কারণে তার সিনিয়রদের সাথে সে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। আর কিছুক্ষণের মধ্যে ফ্রন্টম্যান তাকে খুঁজে পায়। একটা সময় পুলিশটা ভয় পেয়ে গিয়ে ফ্রন্টম্যানকে একটা গুলি করে দেয়। এরপর ফ্রন্টম্যান ওই পুলিশটাকে না মেরে তার মুখোশটা খুলে তাকে নিজের চেহারাটাকে দেখায়।
যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ এই তার আসল ভাই ছিল, যাকে খোঁজার জন্য সে লুকিয়ে লুকিয়ে এই দ্বীপে চলে এসেছে। এবার ফ্রন্টম্যান ওই পুলিশ অফিসারটাকে নিজের সাথে ফিরে যেতে বলে, কিন্তু পুলিশটা কোনোভাবেই তার সাথে ফিরে যেতে চাইছিল না। এই কারণে ফ্রন্টম্যান রেগে গিয়ে তার কাঁধের মধ্যে একটা জোরে গুলি করে দেয়, পাহাড়ের উপর থেকে তাকে সমুদ্রে ফেলে দেয়। এইদিকে দেখা যায় শুধুমাত্র স্যাংহু, সিবিউক ও জি হুংই বেঁচে ছিল। তাদেরকে প্রত্যেকের জন্য একটি করে বিশেষ ধরনের পোশাক দিয়ে বলা হয়, তোমরা সবাই খুব তাড়াতাড়ি পোশাক পরে রেডি হও, তোমাদের জন্য একটা বিশেষ ধরনের উপহার আছে। এবার সবাই যখন রেডি হচ্ছিল তখন দেখা যায় কাঁচ অর্থাৎ ওই ব্রিজের কাঁচগুলো ভেঙে যাওয়ার ফলে একটি কাঁচ এসে সিবিউকের পেটে খুব বাজেভাবে আহত হয়, যে কারণে তার সেখান থেকে খুব প্রচুর রক্ত বের হচ্ছিল। সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে তার এই অবস্থার কথা কাউকে না জানিয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয়। এবার দেখা যায় সেদিন রাতে তাদের সবাইকে খুব ভালো একটা ডিনার করতে দেওয়া হয়েছে। এরপর ডিনার শেষে সবার সামনে একটি করে চাকু দিয়ে দেওয়া হয়। এর মানে হলো তারা চাইলে আজ রাতে একে অপরকে মারতে পারে। রাতে সিউং সিবুকের কাছে চলে আসে এবং বলে, চলো আমরা দুজন এই খেলাটা একসাথে খেলি। এর কারণ হচ্ছে আগের বার সাংহু যখন ওই লোকটাকে ব্রিজ থেকে ফেলে দিয়েছিল, তারপর থেকেই আমি আর কোনোভাবেই ওকে বিশ্বাস করতে পারছি না। সুযোগ পেলেই সে আমাকে এবং তোমাকে মেরে ফেলবে। তখন সিবিউক চুপ করে থাকার পর বলে, আমাকে একটা কথা দাও, আমাদের দুজনের মধ্যে যে মারা যাবে সে অপরজনের পরিবারের খেয়াল সুন্দরভাবে রাখবে, আর যেভাবে হোক তুমি যদি বেঁচে ফিরে যেতে পারো তাহলে তুমি আমার মা এবং ভাইয়ের খেয়াল রেখো। সিয়ংও এতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় কাঁচের টুকরো ঢোকার কারণে সিবিউকের অবস্থা খুব প্রচুর খারাপ হয়ে যায়। এই কারণে জিহুং পাগলের মতো গার্ডদের কাছে সাহায্য চাইতে থাকে। সে দরজায় গিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে সমস্ত গার্ডদেরকে ডাকতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেখানে কিছু গার্ড একটা কফিন নিয়ে চলে আসে। সেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছে না এটা কী হলো। তারপর দেখতে পারে যে সাংহু নিজের চাকু দিয়ে তাকে মেরে ফেলেছে, আর এটা দেখে সিউং প্রচণ্ড রেগে যায়। সেজন্য জিহুং স্যাংহুকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখান থেকে গার্ডগুলো তাদের ঝামেলাকে থামিয়ে দেয় সেখানেই। এবার তাদের দুজনকে শেষ খেলায় অংশগ্রহণ করার জন্য আবার মাঠে নিয়ে আসা হয়, আর শেষের এই খেলার নামই হচ্ছে স্কুইড গেম। আর এই খেলার নিয়ম খুবই সহজ ছিল। এখানে এক দলকে আক্রমণ করতে হবে এবং আরেক দলকে ডিফেন্স করতে হবে। যে আক্রমণ করবে তার কাজ ছিল দাগের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছে যাওয়া, আর যে ডিফেন্স করবে তার কাজ ছিল আক্রমণকারীকে দাগের এক মাথা থেকে অন্য মাথায় যেতে বাধা দেওয়া। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তাদের খেলাটিও শুরু হয়ে যায়। আর যেখানে জিউং আক্রমণ করছিল এবং প্রতিরক্ষা করছিল স্যাংহু। আগেরবারের মতোই ভিআইপিরা দূর থেকে তাদের এই খেলাটাকে উপভোগ করছিল। এবার খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্যাংহু এবং জিহুংয়ের মধ্যে ঝামেলা বেঁধে যায়। ওর দেখা যায় একটা সময় জিহুং স্যাংহুকে হারিয়ে দিয়েছিল। এখন সিহুং চাইলেই স্যাংহুকে সেখানে পুরোপুরি মেরে ফেলতে পারত, কিন্তু দেখা যায় তাকে না মেরে সিহুং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এখন দেখা যায় যদি সে কোনোভাবে আর এক পা সামনে আগায় তাহলে সেই খেলাটা পুরোপুরি জিতে যাবে, আর সে এই খেলার পুরো পুরস্কারটাও পেয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে তার মনে হয় এই খেলাটা সে শেষ করবে না। এখন সে সাংহুর কাছে ফিরে এসে বলে, এখন এই খেলার তৃতীয় নিয়ম অনুযায়ী বেশিরভাগ খেলোয়াড় যা চাইবে সেটাই তারা করবে, আর এখন আমরা দুজনে খেলাটা ছেড়ে দিতে চাইলে আমরা দুজনে এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো, আমাদের কাউকেই মারা যেতে হবে না। সিউং এর এই সিদ্ধান্ত দেখে সেখানে থাকা ভিআইপিরা খুবই বেশি অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, এত টাকার পুরস্কার একটা মানুষ কিভাবে ছেড়ে দিতে পারে। এখন স্যাংহু বলে, আমি আমার নিজের জীবনটাকে পুরোপুরি শেষ করে ফেলেছি, আর এই পুরস্কারের টাকাটা না জিতে এখান থেকে বেঁচে ফিরে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর এই কথা বলার পর স্যাংহু নিজের পাশে থাকা ছুরিটা দিয়ে নিজেই নিজেকে মেরে ফেলে। আর মারা যাওয়ার আগে সে জিউংকে বলে, তুমি আমার মায়ের দিকে খেয়াল রেখো সবসময়। আর যেহেতু সে এতগুলো খেলোয়াড়ের মধ্যে বেঁচে ছিল তাই সে প্রথম পুরস্কারটা জিতে যায়। এবার দেখা যায় জিউং এর হাত পা এবং চোখ বেঁধে তাকে মুখে একটা এটিএম কার্ড দিয়ে তাকে শহরের একটা জায়গায় ফেলে দিয়ে আসা হয়। তারপর এটিএম কার্ড চেক করার পর সে দেখতে পায় তার পুরস্কারের সমস্ত টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দিয়ে দেওয়া হয়েছিল। আর ঘরে ফিরে সে দেখতে পায় কিছুদিন ধরে তার মা অসুস্থ থাকার কারণে কিছুদিন আগে তার মা ঘরের ভিতর অসুস্থ অবস্থায় মরে পড়ে আছে। সে মনে মনে প্রচণ্ড কষ্ট পায়। এখন তার কাছে তো অনেক টাকা ছিল, কিন্তু সে তার মাকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। এরপর এই ঘটনার 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জিউং খুব বাজেভাবে মানসিক রোগে ভুগছিল। এতদিন ধরে এতগুলো টাকা তার ব্যাংকে পড়ে থাকা সত্ত্বেও সে কোনো টাকাই খরচ করেনি। এখন তার জীবনে নিজের বলতে তার কোনো কিছুই ছিল না।
সে আস্তে আস্তে তার সবকিছুই হারিয়ে ফেলেছিল। এরপর দেখা যায় একদিন সে নদীর ধারে মন খারাপ করে বসেছিল, তখন তার পাশে একজন ফুল বিক্রেতা এসে তাকে কিছু ফুল দিয়ে যায়। সেখানে সেই ফুলের সাথে একটা স্কুইড গেমের কার্ড দেওয়া ছিল। এবার কার্ডের পিছনে একটি অ্যাড্রেস দেওয়া ছিল। সে সাথে সাথে সেই অ্যাড্রেসে চলে যায়। সেখানে ঢোকার পর সে প্রচণ্ড অবাক হয়ে যায়। সে দেখতে পায় ওই ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় একটা বয়স্ক লোক শুয়ে আছে। আর এটা সেই লোকটা ছিল যে লোকটা তাদের সাথে স্কুইড গেমে অংশগ্রহণ করেছিল। এগুলো দেখে সিহুং বলে, আপনি কিভাবে এখনো বেঁচে রইলেন? তখন ওই লোকটা এর জবাব দেয়, গরিব মানুষের মতো বড় লোকদেরও জীবনে অনেক হতাশা থাকে। একটা সময় অনেক টাকা উপার্জন করার পর মানুষের জীবনে করার মতো আর কেমন কিছুই থাকে না। তখন তারা সবাই আস্তে আস্তে বিরক্ত হতে শুরু করে। আমি আর আমার বড়লোক বন্ধুরা আমাদের জীবনে খুব বেশি বিরক্ত হচ্ছিলাম। তখন আমার মাথায় এই স্কুইড গেমের আইডিয়াটা আসে, যেখানে আমরা ঋণ ও দেনাগ্রস্ত লোকদেরকে টার্গেট করি। আর তারা যখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে টাকা জেতার জন্য এই খেলায় অংশগ্রহণ করে, তা দেখে আমরা প্রচণ্ড উপভোগ করি। কিন্তু কখনোই আমরা কোনো খেলোয়াড়কে এই খেলায় আসার জন্য জোর করিনি। সবাই নিজের ইচ্ছাতেই এই খেলায় অংশগ্রহণ করেছে। আর সর্বশেষ মুহূর্তে আমিও খেলায় অংশগ্রহণ করি, কারণ খেলা দেখার চেয়ে খেলা উপভোগ করায় সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। আর এখন জানা যায় ফ্রন্টম্যানের যে বস ছিল সেইটা আসলে এই বৃদ্ধ লোকটাই ছিল। ওর সাথে কথা বলতে বলতে ওই বয়স্ক লোকটা ওখানেই মারা যায়। এই ঘটনার পর জিহুং আস্তে আস্তে নিজের জীবনটাকে উপভোগ করতে শুরু করে। সময় সে অনাথ আশ্রমে গিয়ে সিবিউকের ভাইয়ের সাথে দেখা করে আর ওকে জানায়, আমি তোমার দিদির খুবই ভালো একটা বন্ধু। আর তারপর তাকে অনাথ আশ্রম থেকে বের করে স্যাংহুর মার কাছে সে দিয়ে যায়। আর এখন স্যাংহুর মায়ের কাছে তার ভাইয়ের সমস্ত দায়িত্ব দিয়ে দেয়, আর সেই সাথে তাদেরকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে আসে, যাতে তারা সবাই খুব ভালোভাবে নিজেদের জীবনটাকে পার করে দিতে পারে। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন মেট্রোতে সিয়ং সেই সেলসম্যানটাকে আবারও দেখতে পায়, যে তাকে স্কুইড গেমে অংশগ্রহণ করার জন্য একটা কার্ড দিয়েছিল। আর তাকে দেখতে পেয়ে সে দ্রুত গতিতে তার কাছে ছুটে যেতে থাকে, কিন্তু ততক্ষণে ওই সেলসম্যান ট্রেনে করে চলে গিয়েছিল। এবার সে দেখতে পায় ওই সেলসম্যান আরো একজন লোককে এই স্কুইড গেমের কার্ডটি দিয়েছিল। আর এখন জিউং ওই স্টেশনে থাকা লোকটার কাছ থেকে স্কুইড গেমের কার্ডটি ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে বলে, আর জীবনে যাই হয়ে যাক, তুমি ভুলো ওই খেলায় অংশগ্রহণ করার কথা চিন্তায় কল্পনা করবে না। জিহুং নিজের মেয়ের সাথে দেখা করার জন্য প্লেনে করে আমেরিকায় যেতে যাচ্ছিল, কিন্তু প্লেনে ওঠার আগে সেই স্কুইড গেমের ওই কার্ডের নাম্বারে ফোন করে। আর এখন এই ফোনটাই ফ্রন্টম্যান নিজে রিসিভ করেছিল। ফ্রন্টম্যান জিহুংকে খুব ভালোভাবে চিনে। তখন ফ্রন্টম্যান বলে, তুমি যদি ভালোভাবে বেঁচে থাকতে চাও তাহলে এই খেলায় আসার কথা কল্পনা তো ভেবো না। কিন্তু জিহুং জবাব দেয়, তোমরা যে কাজগুলো করেছো তার জন্য আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর এটা বলার পর সে প্লেনে না উঠে আবার স্কুইড গেমে